আমার মা রূপা যখন সেই বর্ষার সন্ধ্যায় ভিজে কাপড়ে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকালো, তখনই আমার বুকের ভেতরটা এক অদ্ভুত ঝড় উঠল। তার চোখে সেই চিরকালের মায়া মেশানো দৃষ্টি, কিন্তু আজ সেটা যেন আরও গভীর, আরও কিছু খুঁজছিল। আমি আরিফ তখন বিছানায় বসে বই পড়ছিলাম। বাইরে বৃষ্টির শব্দ আর তার ভেজা শাড়ির আঁচলের সামান্য সরে যাওয়া সব মিলিয়ে একটা অবর্ণনীয় অনুভূতি আমাকে ঘিরে ধরল। আমরা থাকতাম সিলেটের চা বাগানের কাছে একটা ছোট্ট দোতলা বাড়িতে। বাবা চলে যাওয়ার পর ৩ বছর হয়েছে। মা তখন থেকেই একা। আমি ঢাকা থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছি কয়েক মাস হলো। মা আমাকে দেখে যেন নতুন করে বেঁচে উঠেছে। তার বয়স ৪০-এর কাছাকাছি, কিন্তু দেখলে কেই বলবে ৩০-এর নিচে। লম্বা চুল, ফর্সা গায়ের রং আর সেই হাসিটা, যা আমাকে ছোটবেলা থেকে সবচেয়ে নিরাপদ জায়গা দিত। কিন্তু এখন সেই হাসির মধ্যে একটা অন্যরকম আলো দেখছি। সেদিন রাতে মা রান্নাঘর থেকে ডাকল, আরিফ, খেতে আয় বাবা। আমি নিচে নেমে দেখি টেবিল সাজানো। মা আমার পছন্দের সব রান্না করেছে, ইলিশ ভাপা, আলু ভর্তা আর ঘরে বানানো দই। বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। মোমবাতির আলোয় তার মুখটা আরও সুন্দর লাগছিল। আমরা পাশাপাশি বসে খাচ্ছিলাম। তার হাতটা কখনো আমার হাতে ছুঁয়ে যাচ্ছিল। সেই স্পর্শটা সাধারণ মায়ের স্পর্শের চেয়ে যেন একটু বেশি সময় ধরে থাকছিল। তুই তো এখন বড় হয়ে গেছিস আরিফ, আমার একা লাগে খুব। মা হঠাৎ বলে উঠল। তার গলায় একটা কাঁপুনি। আমি তার চোখের দিকে তাকালাম। মা, আমি তো আছি, কখনো একা লাগবে না তোমার। আমার কথায় সে হাসল, কিন্তু সেই হাসিতে দুঃখ ছিল। খাওয়ার পর আমরা বারান্দায় বসলাম। বৃষ্টি থেমে গিয়েছে, চারদিকে চা বাগানের সুগন্ধ ভেসে আসছে। মা তার মাথাটা আমার কাঁধে রাখল। তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু তুই ফিরে আসায় মনে হয়েছে জীবনটা আবার শুরু হতে পারে। আমার শরীরটা কেঁপে উঠল। মায়ের শরীরের উষ্ণতা, তার নরম চুলের গন্ধ আর সেই কথাগুলো, সব মিলিয়ে আমার মনে এক অদ্ভুত আবেগ জেগে উঠছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। মা, তুমি সবসময় আমার জন্য যা করেছ আমি কখনো ভুলব না। সে আমার বুকে মুখ লুকালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আরিফ, তুই কি কখনো ভেবেছিস আমরা দুজন কতটা কাছাকাছি? রাত বাড়ছিল। আমি মাকে তার ঘরে পৌঁছে দিতে গেলাম। দরজায় দাঁড়িয়ে সে আমার হাত ধরল। তার আঙ্গুলগুলো আমার হাতে জড়িয়ে গেল। আজ রাতে ঘুম আসবে না আমার, তুই কি একটু আমার কাছে বসে থাকবি? তার চোখে অনুরোধ, ভয় আর কিছু অজানা আকাঙ্ক্ষা। আমি ঘাড় নেড়ে সম্মতি দিলাম। ঘরে ঢুকে মা তার শাড়ির আঁচলটা ঠিক করতে গিয়ে একটু সরে গেল। সেই মুহূর্তে মোমবাতির আলোয় তার গলার নিচের নরম ত্বক দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমরা বিছানায় পাশাপাশি বসলাম। মা আমার হাতটা নিয়ে তার বুকের কাছে রাখল। তোর হাতের উষ্ণটা আমাকে শান্তি দেয় বাবা। কথা বলতে বলতে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আমি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম। সময় যেন থেমে গিয়েছিল। তার শরীরটা আমার শরীরের খুব কাছে চলে আসছিল। আমাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা ক্রমশ কমে আসছিল। মা হঠাৎ করে আমার গালে হাত রাখল। আরিফ,
তুই আমার সব, আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার মনের ভেতরে একটা ঝড় উঠছিল। মায়ের এই স্পর্শ, এই কথা, এই কাছাকাছি থাকা, সব কিছু সাধারণ মা ছেলের সম্পর্কের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমি থামতে চাইছিলাম না। মা আমার দিকে ঝুঁকে এলো, তার ঠোঁট আমার কপালের খুব কাছে। ঠিক তখনই বাইরে একটা জোরালো বাজ পড়ল। মা চমকে উঠে আমাকে জড়িয়ে ধরল, তার বুক আমার বুকে চেপে গেল। আমি অনুভব করলাম তার হৃৎস্পন্দনের দ্রুততা। সেই রাতে আমরা অনেকক্ষণ জড়াজড়ি করে শুয়ে রইলাম। কথা কম, কিন্তু অনুভূতি অনেক। মা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এটা কি শুধুই মায়ের স্নেহ নাকি আরও কিছু? আমার শরীরেও এক অজানা আগুন জ্বলছিল। কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা আমার সব ধারণা পাল্টে দিল। মা যখন আমার ঘরে এসে বলল যে সে রাতের স্বপ্ন দেখেছে, আমার মা যখন সকালের আলোয় আমার ঘরে এসে ফিসফিস করে বলল, আরিফ, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে তুই আর আমি একসাথে ছিলাম, খুব কাছাকাছি। তখন আমার হৃদয়টা ধক করে উঠল। তার চোখে লজ্জা আর একটা অদ্ভুত আলো মিশেছিল। সূর্যের নরম আলো তার মুখে পড়ে তাকে আরও সুন্দর করে তুলেছিল। আমি বিছানায় উঠে বসলাম। কি স্বপ্ন মা? আমার গলা শুকিয়ে গিয়েছিল। মা আমার পাশে বসল, তার হাতটা আমার হাতের উপর রাখল। স্বপ্নে তুই আমাকে জড়িয়ে ধরেছিলি। আমার সব ভয়, সব একাকিত্ব দূর হয়ে গিয়েছিল। তোর বুকের উষ্ণতায় আমি যেন নতুন করে জন্ম নিয়েছিলাম। তার কথাগুলো বলতে বলতে তার গাল লাল হয়ে উঠল। আমি তার হাতটা চেপে ধরলাম। মা, স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু আমি তো সত্যি তোমার কাছেই আছি। মা আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসিতে একটা গভীর আকাঙ্ক্ষা লুকিয়েছিল। সেদিন সকালে আমরা একসাথে চা খেলাম। মা আমার জন্য বিশেষ করে পাতা চা বানিয়েছিল। চা বাগানের দিকে তাকিয়ে আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ মা বলল, চল না আজ বাগানের ভেতরে হাঁটতে যাই, অনেকদিন হয়নি একসাথে ঘুরেছি। আমি রাজি হয়ে গেলাম। আমরা বেরিয়ে পড়লাম। সিলেটের সবুজ চা বাগান, চারদিকে পাহাড়ের ঢেউ আর হালকা কুয়াশা, সব মিলিয়ে পরিবেশটা রোমাঞ্চকর হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে মায়ের শাড়ির আঁচল বাতাসে উড়ছিল। কয়েকবার সেটা আমার গায়ে লেগে যাচ্ছিল। আমি সাহায্য করতে গিয়ে তার কোমরের কাছে হাত দিয়ে ধরলাম। মা ক্ষেপে উঠল, কিন্তু সরে গেল না। তোর হাতটা এত শক্তিশালী হয়ে গেছে, ফিসফিস করে বলল সে। আমরা একটা বড় গাছের নিচে বসলাম। চারদিক নির্জন। মা তার মাথাটা আমার কোলে রাখল। আরিফ, তোর বাবা চলে যাবার পর আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তুই যখন আমার কাছে থাকিস সব কষ্ট ভুলে যাই। তুই কি জানিস তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ? আমার হাতটা তার চুলে বুলিয়ে যাচ্ছিল। তার নরম শরীর আমার কোলে শুয়েছিল। সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম এক অদ্ভুত টান। মায়ের প্রতি আমার ভালোবাসা যেন ধীরে ধীরে অন্য রূপ নিচ্ছিল। আমি তার কপালে একটা চুমু দিলাম। মা চোখ বন্ধ করে আমাকে আরও জড়িয়ে ধরল। আমি তোকে অনেক ভালোবাসি বাবা। হয়তো এই ভালোবাসা শুধু মায়ের নয়। তার কথাটা অসম্পূর্ণ রেখে সে চুপ করে গেল। দুপুরে বাড়ি ফিরে মা রান্না করতে লাগল। আমি পিছন থেকে তাকে দেখছিলাম। তার কোমরের ভাঁজ, ঘাড়ের নিচের নরম ত্বক, সব কিছু আমাকে আকর্ষণ করছিল। আমি পিছনে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি খুব ক্লান্ত হয়ে যাও, আমি সাহায্য করি। মা আমার বুকে হেলান দিল। তার শরীরটা আমার শরীরের সাথে মিশে যাচ্ছিল। কয়েক মুহূর্ত আমরা এভাবেই দাঁড়িয়ে রইলাম। তার হৃৎস্পন্দন আমি অনুভব করছিলাম। সেই উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল।
বিকেলে আমরা বাড়ির ছাদে বসলাম। মা তার পুরনো অ্যালবাম বের করেছিল। ছোটবেলার ছবি দেখতে দেখতে সে হাসছিল। দেখ, এখানে তুই আমার কোলে, কত ছোট ছিলি, আর এখন? তার হাতটা আমার বুকে রাখল। এখন তুই আমার সব। আমি তার হাতটা চেপে ধরে বললাম, মা, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমার এই কাছাকাছি থাকাটা আমার জন্য সবচেয়ে সুন্দর অনুভূতি। রাত নামার সাথে সাথে আবার বৃষ্টি শুরু হলো। মা আমাকে তার ঘরে ডাকল। আজও একা থাকতে ভয় করছে। তুই কি আমার কাছে থাকবি? আমি সম্মতি দিলাম। বিছানায় শুয়ে আমরা গল্প করছিলাম। মা আমার বুকে হাত রেখে বলল, আরিফ, তোর শরীরের এই উষ্ণতা আমাকে নতুন জীবন দেয়। আমি চাই এই মুহূর্তগুলো চিরকাল থাকুক। তার আঙুলগুলো আমার বুকে আলতো করে ঘুরছিল। আমি তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ধীরে ধীরে আমাদের শরীর একে অপরের আরও কাছে চলে আসছিল। মায়ের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই যদি জানতিস আমার মনে কি চলছে, আমি তোকে নিয়ে যে স্বপ্ন দেখি সেগুলো। তার কথা থেমে গেল। আমি তার চোখে তাকালাম। সেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছিল। আমরা পরস্পরের দিকে ঝুঁকে এলাম। ঠোঁটের দূরত্ব খুব কমে এসেছিল। ঠিক তখনই বাইরের বৃষ্টির সাথে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মা চমকে উঠে সোজা হয়ে বসল। কে এলো এত রাতে? আমি উঠে দরজা খুলতে গেলাম। বাইরে দাঁড়িয়েছিল মায়ের এক দূর সম্পর্কের আত্মীয়, খালা। তার চোখে সন্দেহের ছায়া। রূপা, তোর খবর নিতে এলাম। একা থাকিস, চিন্তা হয়। খালা ভিতরে ঢুকে আমাদের দুজনকে দেখে একটু অবাক হয়ে গেল। মা নার্ভাস হয়ে আমার দিকে তাকালো। সেই রাতে খালা থেকে যাওয়ার পর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আরিফ, আমি আর লুকিয়ে রাখতে পারছি না, কিন্তু এই সমাজ। তার কথা শেষ হওয়ার আগেই আমি তার ঠোঁটের খুব কাছে চলে গেলাম। কিন্তু ঠিক তখনই মা পিছিয়ে গিয়ে বলল, না আরিফ, এখন না। কিন্তু আমি তোকে বলতে চাই যে কাল সকালে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব। আমার মনের ভেতরে ঝড় চলছিল। মায়ের এই কথা, তার চোখের সেই আকুল দৃষ্টি, সব কিছু আমাকে অস্থির করে তুলছিল। পরের দিন সকালে কি হবে সেটা ভেবে আমি ঘুমাতে পারছিলাম না। আমি সারা রাত জেগেছিলাম। মায়ের সেই কথাগুলো, কাল সকালে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব, আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভোরের আলো ফুটতেই মা আমার ঘরে এলো। তার চোখ লাল, যেন সেও ঘুমায়নি। পরনে হালকা সাদা শাড়ি, চুল খোলা। সে আমার বিছানার পাশে বসে আমার হাত ধরল। আরিফ, আমি অনেক ভেবেছি, এই সমাজ, এই লোকজন, কিন্তু আমি আর নিজেকে ঠকাতে পারছি না। তুই আমার জীবনের সব। আমি তোকে শুধু ছেলে হিসাবে নয়, আমার সবচেয়ে কাছের মানুষ হিসাবে পেতে চাই। তার কথায় আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি তাকে জড়িয়ে ধরলাম। মা, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমার এই কাছাকাছি থাকাটা আমার জন্য সবচেয়ে সুন্দর অনুভূতি। যদি তুমি চাও, আমরা একসাথে এই পথে হাঁটব। মা আমার বুকে মুখ লুকিয়ে কাঁদল। তার অশ্রু আমার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে আমাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা পুরোপুরি মিলিয়ে গেল। আমি তার চুলে আঙুল চালাতে লাগলাম, তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। তার শরীরটা আমার শরীরের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। সকালের নাস্তার পর মা বলল, চল আজ আমরা বাড়ি থেকে একটু দূরে যাই। চা বাগানের ওপাশের ছোট্ট একটা ঝর্ণা আছে, সেখানে কেউ যায় না। আমরা বেরিয়ে পড়লাম। পথে হাঁটতে হাঁটতে মায়ের হাতটা আমার হাতে জড়িয়েছিল। সবুজ পাতার ছায়ায় তার মুখটা আরও উজ্জ্বল লাগছিল। ঝর্ণার কাছে পৌঁছে আমরা একটা পাথরের ওপর বসলাম। পানির কলকল শব্দ
চারদিকে পাখির ডাক, সব কিছু যেন আমাদের জন্যই সাজানো। মা তার শাড়ির আঁচলটা একটু সরিয়ে পানিতে পা ডুবালো। তার নরম পায়ের গোছ দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি তার পাশে বসে তার কাঁধে হাত রাখলাম। মা, তুমি কত সুন্দর। সে লজ্জায় মুখ নিচু করল, কিন্তু আমার হাত সরিয়ে দিল না, বরং সে আমার বুকে হেলান দিল। আরিফ, তোর এই স্পর্শ আমাকে নতুন করে বাঁচায়। আমি তোকে অনেক কাছে পেতে চাই। তার কথা শেষ হতেই আমি তার কপালে, গালে আলতো করে চুমু দিলাম। মা চোখ বন্ধ করে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার গলার কাছে ঘষা খাচ্ছিল। সেই উষ্ণ নিঃশ্বাস আমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল। আমরা অনেকক্ষণ সেভাবে বসে রইলাম। মা আমার কানে ফিস ফিস করে বলল, তোর বাবা চলে যাওয়ার পর আমি কখনো কাউকে এত কাছে পাইনি, কিন্তু তুই আমার সব। আমি চাই আমাদের এই ভালোবাসা কেউ না জানুক, শুধু আমরা দুজন। তার হাতটা আমার বুকে ঘুরছিল আলতো করে। আমি তার কোমর জড়িয়ে তাকে আরও কাছে টেনে নিলাম। আমাদের শরীর একে অপরের সাথে পুরোপুরি লেগেছিল। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল, শুধু আমাদের হৃদস্পন্দন আর ঝর্ণার শব্দ। বিকেলে বাড়ি ফেরার পথে মা হঠাৎ থেমে গেল। আরিফ, খালা যদি কিছু সন্দেহ করে? আমি ভয় পাচ্ছি। আমি তাকে আশ্বস্ত করলাম, মা, আমরা সাবধানে থাকব, কিন্তু তোমার সাথে এই কাছাকাছি থাকা আমি ছাড়তে পারবো না। বাড়ি ফিরে মা আমাকে চা বানিয়ে দিল। খেতে খেতে তার চোখে সেই আগের আলো ফিরে এসেছিল। রাতে আবার আমরা একসাথে তার ঘরে শুয়েছিলাম। এবার আর দূরত্ব ছিল না। মা তার শাড়ির আঁচলটা খুলে আমার বুকে শুয়ে পড়ল। তার নরম শরীরের উষ্ণতা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তার পিঠে, কোমরে হাত বুলিয়ে দিচ্ছিলাম। সে আরামে চোখ বন্ধ করে ফেলল। আরিফ, তোর এই স্পর্শ আমি কল্পনাও করিনি এত সুন্দর হতে পারে। তার আঙুল আমার ঠোঁট ছুঁয়ে গেল। আমরা ধীরে ধীরে একে অপরের আরও কাছে চলে যাচ্ছিলাম। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে এসে থেমে গেল। আমাদের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। ঠিক তখনই মায়ের ফোন বেজে উঠল, খালার ফোন। মা ভয়ে কেঁপে উঠে ফোন ধরল। খালা বলছিল, রূপা, আমি কাল সকালে আসছি, তোর সাথে জরুরি কথা আছে। আরিফকে নিয়ে কিছু শুনেছি। ফোন রেখে মা আমার দিকে তাকালো। তার চোখে ভয় আর দৃঢ়তা মিশেছিল। আরিফ, খালা সন্দেহ করেছে, কাল সকালে সে আসবে। আমরা কি করব? আমি মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু মনের ভিতরে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ছিল। খালা যদি সব জেনে যায়, আমাদের এই নতুন ভালোবাসা কি টিকবে? মা আমার বুকে মুখ লুকিয়ে ফিসফিস করল, আমি তোকে ছাড়ব না, যা হয় হোক। কিন্তু কাল আমরা দুজনে সারা রাত জড়াজড়ি করে শুয়ে রইলাম। মায়ের শরীরের উষ্ণতা আর তার অশ্রুসিক্ত চোখ আমাকে আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছিল যে এই ভালোবাসা আর ফিরিয়ে নেওয়া যাবে না। ভোর হতেই খালা এসে বলল, তার মুখ গম্ভীর। বাড়িতে ঢুকেই সে মাকে আলাদা করে নিয়ে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলাম। খালার গলা শোনা যাচ্ছিল, রূপা, লোকে কি বলছে জানিস? আরিফ তোর সাথে এত কাছাকাছি থাকে, রাতে এক ঘরে শোয়, এটা কেমন দেখায়? তুই তার মা, সাবধান হ। মা শান্ত গলায় জবাব দিল, আপা, আরিফ আমার ছেলে, সে আমার একমাত্র সঙ্গী, আপনি ভুল বুঝছেন। কিন্তু খালা ছাড়ার পাত্রী নয়। সে বলল, আমি কাল রাতে তোদের দেখেছি ওইভাবে জড়াজড়ি করে, এটা ঠিক না। আমি গ্রামের লোকজনকে বলবো যদি না তুই আরিফকে আলাদা করে দিস। খালা চলে যাওয়ার পর মা ঘরে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। তার শরীর কাঁপছিল। আরিফ, আমি ভয় পাচ্ছি, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচব না। আমি তার মুখটা তুলে ধরে তার চোখে চুমু দিলাম। মা, আমরা সাবধানে থাকব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। সেই মুহূর্তে
মা আমাকে আরও গভীর করে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে এসে থেমে গেল। আমাদের নিঃশ্বাস এক হয়ে গিয়েছিল। তার নরম শরীর আমার বুকে চেপেছিল, আর আমার হাত তার কোমরের চারপাশে ঘুরছিল। সেই স্পর্শে আমরা দুজনেই এক অদ্ভুত আবেগের সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। খালার কথার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকদিনের জন্য বাড়ি থেকে দূরে যাব। মা বলল, চল আমরা সুনামগঞ্জের হাওরের দিকে যাই। সেখানে একটা ছোট গেস্ট হাউস আছে, কেউ চিনবে না। আমরা বিকেলের মধ্যেই বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে মা আমার কাঁধে মাথা রেখেছিল, তার হাত আমার উরুর উপর। সেই স্পর্শে আমার শরীর জ্বলে উঠছিল। আরিফ, তুই আমার সব, এই পৃথিবীতে শুধু তুইই আমার। তার কথায় আমি তার হাত চেপে ধরলাম। হাওরের ব্যাসে ছোট গেস্ট হাউসে পৌঁছে আমরা একটা ঘর নিলাম। চারদিকে শুধু পানি আর সবুজ। সূর্য ডুবছিল। মা জানালার পাশে দাঁড়িয়ে শাড়ি বদলাচ্ছিল। তার শরীরের আবছায়া আমাকে আকর্ষণ করছিল। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি কত সুন্দর। সে ঘুরে আমার বুকে মুখ লুকালো। আমাদের শরীর এক হয়ে গেল। আমি তার পিঠে, ঘাড়ে আলতো করে চুমু দিতে লাগলাম। মা আরামে চোখ বন্ধ করে ফেলল। তার হাত আমার শার্টের ভেতরে ঢুকে গেল। তার নরম আঙুল আমার বুকে ঘুরছিল। আরিফ, তোর এই কাছে থাকা আমাকে পাগল করে দেয়, ফিসফিস করে বলল সে। রাতে আমরা বিছানায় শুয়েছিলাম। মা তার শাড়ির আঁচল সরিয়ে আমার বুকে শুয়ে পড়েছিল। তার নরম বুক আমার বুকে চেপেছিল। আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। আমি তার কোমর চড়িয়ে তাকে আরও কাছে টেনে নিলাম। তার ঠোঁট আমার গলা, বুক ছুঁয়ে যাচ্ছিল। সেই উষ্ণ নিঃশ্বাস আর নরম স্পর্শ আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। মা আমার কানে বলল, আমি তোকে পুরোপুরি চাই আরিফ। তুই আমার স্বামী, আমার প্রেমিক, সব। তার কথায় আমি তার মুখটা তুলে ধরলাম। আমাদের ঠোঁট প্রায় মিলতে চলেছিল, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কিছু শব্দ শোনা গেল। কেউ যেন আমাদের ঘরের দিকে আসছিল। মা ভয়ে কেঁপে উঠল। কে হতে পারে? আমি উঠে দেখতে গেলাম। বাইরে অন্ধকারে একটা ছায়া দেখা গেল। সেটা খালার লোক হতে পারে। আমি ফিরে এসে মাকে জড়িয়ে ধরলাম। মা কাঁদতে কাঁদতে বলল, আরিফ, আমরা যদি ধরা পড়ি, কিন্তু আমি তোকে ছাড়ব না। আজ রাতেই আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করব। আমাদের শরীর আবার এক হয়ে গেল। তার নরম স্পর্শ, তার আকুল চাহনি আর সেই গভীর আবেগ সব কিছু আমাকে অস্থির করে তুলছিল। বাইলের শব্দটা আরও কাছে আসছিল। মা আমাকে শক্ত করে ধরে বলল, যা হয় হোক, তুই আমার। আমরা দুজনে শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম। বাইরের ছায়াটা কাছে এসে থেমে গেল। কয়েক মুহূর্ত পর শব্দটা মিলিয়ে গেল, হয়তো কোনো স্থানীয় লোক বা পশু। মা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার বুকে মাথা রাখল। আরিফ, আজ আর কোনো ভয় নয়, আজ আমরা শুধু আমাদের। তার চোখে লজ্জা, ভালোবাসা আর গভীর আকাঙ্ক্ষা মিশেছিল। আমি মায়ের মুখটা 2 হাতে তুলে ধরলাম। মা, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সেই কথার পর আমাদের ঠোঁট অবশেষে মিলিত হলো। সেই চুমু ছিল অনেক দিনের জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ, নরম, গভীর আর আবেগপূর্ণ। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার নরম শরীর আমার শরীরের সাথে পুরোপুরি মিশে গেল। আমাদের হাত একে অপরের শরীর ঘুরে বেড়াচ্ছিল, কোমর, পিঠ, ঘাড়।
প্রতিটি স্পর্শে একটা বিদ্যুৎ খেলে যাচ্ছিল। মা ফিসফিস করে বলল, আরিফ, তুই আমাকে পুরোপুরি নে, আমি তোর। ঘরের মৃদু আলোয় তার শাড়ি ধীরে ধীরে সরে গেল। তার নরম উষ্ণ ত্বক আমার স্পর্শে কেঁপে উঠছিল। আমি তার সারা শরীরে আলতো করে চুমু দিয়ে যাচ্ছিলাম, কপাল, গলা, বুকের ওপরের অংশ। মা আরামে কেঁপে উঠে আমার চুলে হাত বুলাতে লাগলো। তোর এই স্পর্শ, আমি জীবনে এত সুখ কখনো পাইনি। আমাদের শরীর এক হয়ে গেল। সেই মিলন ছিল শুধু শারীরিক নয়, আত্মার মিলন। আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তার নিঃশ্বাস, তার কোমল আলিঙ্গন, তার আকুল ডাক, সব কিছু আমাকে নতুন করে বাঁচিয়ে তুলছিল। অনেকক্ষণ পর আমরা ক্লান্ত হয়ে জড়াজড়ি করে শুয়ে রইলাম। মা আমার বুকে মাথা রেখে বলল, আরিফ, তুই আমার স্বামী। এখন থেকে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকব। সমাজ যা বলুক, আমরা আমাদের ভালোবাসাকে লুকিয়ে রাখব, কিন্তু কখনো ছাড়ব না। তার চোখে শান্তি আর পরিতৃপ্তি। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, মা, তুমি আমার সব। এই হাওরের নির্জনতায় আমরা নতুন জীবন শুরু করব। পরের কয়েকদিন আমরা সেখানে কাটালাম। প্রতিটি মুহূর্ত ছিল আবেগে ভরা। সকালে হাওরের নৌকায় ঘুরে, দুপুরে একসাথে রান্না করে, আর রাতে আমাদের গভীর মিলনে। মা যেন নতুন করে ফুটে উঠেছিল। তার হাসি, তার স্পর্শ, তার ভালোবাসা, সব কিছু আমাকে মুগ্ধ করে রেখেছিল। একদিন সন্ধ্যায় নৌকায় বসে মা বলল, আরিফ, তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম জীবন শেষ, কিন্তু তুই আমাকে নতুন করে বাঁচালি। এই ভালোবাসা চিরকালের। অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম। খালা আর কোনো খোঁজ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল, বা আমরা সাবধানে ছিলাম। আমাদের জীবন এখন নতুন রূপ নিয়েছে। দিনের বেলা মা ছেলে, আর রাতের নির্জনতায় আমরা প্রেমিক প্রেমিকা। প্রতি রাতে তার ঘরে আমাদের গভীর আলিঙ্গন, নরম স্পর্শ আর অফুরন্ত ভালোবাসা চলতে থাকে। মা আমার কানে ফিসফিস করে বলে, তুই আমার চিরকালের। এই গল্পটা এখানেই শেষ নয়। আমাদের ভালোবাসার আরও অনেক অধ্যায় আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো পরের গল্পে কী ধরনের সম্পর্ক দেখতে চাও। আরও গভীর, আরও আবেগপূর্ণ একটা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব।